স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ঈশ্বর জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। যা টাকা লাগে দেব, আমার কোনো আপত্তি নেই, যা করার করেন, সবাই মিলে বন্দর অচল করে দেব। কথাগুলো চট্টগ্রাম বন্দর নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা। এরপর শুরু হয় তোলপাড়। বলা হয় চ্যাটগুলো ছিল বন্দর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে প্রভাবশালী অপারেটর এবং একজন স্থানীয় রাজনৈতিক নেতার। এমন একটি ভিডিও ক্লিপস এসেছে ডিবিসি নিউজের হাতে। আরও জানাচ্ছেন মাসুদুল হক। গেল 14 মে চট্টগ্রাম বন্দরের এক সভায় অংশ নেন নৌ পরিবহন উপদেষ্টা। কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি গোপন কথোপকথন নিয়ে। সেখানে তিনি কথোপকথনগুলো উপস্থিত সবাইকে পড়ে শোনান। বন্দর রক্ষা আন্দোলন নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিএনপি নেতা নাজিম ও সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন সহ স্থানীয় নাসিরের নাম বলতে শোনা যায়। আমি তবে সবাইকে বলে দিচ্ছি, সবাই ভোট করার জন্য প্রস্তুত আছে। কথোপকথনে নাজিম সবাইকে নিয়ে রাতেই জরুরি মিটিং করতে নাসিরকে নির্দেশ দেন। অন্যদিকে রুহুল আমিন তরফদার বলেন, সবাইকে বোঝাতে হবে বিদেশি কোম্পানি এলে চাকরি চলে যাবে, তাই বন্দর অচল করে দিতে হবে। ইউসুফ বন্দর, নাসির, তুমি আজকে তবে সবাইকে নিয়ে মিটিং করো আর জানাবে, আমাদের সময় থাকলে আমিও আসবো। তারা প্লাস সাইড পাওয়ার দেয়, হ্যাঁ, আমার স্টাফরা সহ মিলে বন্দর অচল করে দিবে। হোয়াটসঅ্যাপের সেই কথোপকথনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের কথা উল্লেখ করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তার সাথে যোগাযোগ করা হয়। তিনি উপদেষ্টাকে বিষয়টি খোলাসা করার অনুরোধ জানান। এটা কোন নাজিমের কথা বলছে এটা উনি ভালো বলতে পারেন। বিএনপির নাজিম বলছে, এখন স্পেসিফিকলি কার কথা বলছে এটা আমি বুঝতেছি। আর একে ষড়যন্ত্র বলছেন তরফদার রুহুল আমিন। যাদের কথা বলা হয়েছে এই লোকগুলোর সাথে আমার গত 6 মাসও যোগাযোগ হয় না। লোকগুলো চিনিও না আমি, খালি একজন বিএনপি নেতা, ওনারা আমি চিনি। 6 মাস আগে একবার আমার কথা হয়েছিল, ওনাদের নাম্বারও আমার কাছে। এই দিয়ে ফ্যাব্রিকেটেড করে আমাকে একটা বিপদে ফেলার জন্য হলেও করতে পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই। দেশের অর্থনীতি নতুন উচ্চতায় নিতে হলে ষড়যন্ত্র বাদ দিয়ে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই মত বন্দর ব্যবহারকারীদের। 85% ফরেন এক্সচেঞ্জ যে সেক্টর থেকে আসে সেই সেক্টর কিন্তু এখন কম্পিট করছে ভিয়েতনামের সাথে, চায়নার সাথে। যেসব দেশের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর, আর আমি কিন্তু বিশ্বমানের একজন অপারেটর আনতে গেলেই আপত্তি করব, তাহলে আমার এই বন্দর তো বিশ্বমানের বন্দর হবে না। বন্দরের ওই সভাটি অভ্যন্তরীণ হওয়ায় কোনো গণমাধ্যম কর্মীকে জানানো হয়নি। আমার কর্মীরা দরকার পড়লে রাস্তায় নামবে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের প্রতিবেদনের পর 22 মে পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। নুসরাত আইনি প্রতিকার পাবেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুনির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকাকে। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া অভিনয়ে সাধারণের মন জয় করতে পারলেও আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্রেও ছিলেন তিনি। কড়া পুলিশি পাহারায় সোমবার সকালে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। শুনানির সময় নুসরাত ফারিয়াকে অনেকটাই বিমূর্ষ দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন নিশ্চুপ, দু একবার চোখের পানিও মুছলেন। শুনানির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার ও মামলার বিষয় নিয়ে কথা বলেন আইনজীবী। এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি, সব আসামি কিন্তু এখনও আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নুসরাত ফারিয়ার আইনজীবী। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সেই সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে
যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এদিকে ঘটনাকে বিব্রত আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন তিনি বিশ্বাস করেন নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন। আর গণমাধ্যমের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। না, গতকালে ওনারে গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আদালতে এই রায় দেওয়া হয়। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর আগে গত 22 এপ্রিল বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আওয়ামীপন্থী 61 আইনজীবীকে জামিন দেয়। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। সোমবার সকাল 11টা থেকে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক হোসেনের কর্মী সমর্থকেরা। আন্দোলনকারীরা জানান আজ বেলা 11টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত চলবে। এর আগে সকাল 9টা থেকে নগর ভবনের সামনে ছোট ছোট মিছিল নিয়ে যান ইশরাকের সমর্থকরা। তারা নগর ভবনের ফটকের সামনে অবস্থান নেন। এতে নগরীর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি ওঠে। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ব্লকেট কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন, কি অবস্থা এখন সেখানে? দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে তার দায়িত্বটুকু বুঝিয়ে দিয়ে শপথের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার দাবিতে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এই নগর ভবনটি যেটি রয়েছে সেই নগর ভবনের সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা তাদের দাবিটুকু জানাতে যাচ্ছেন যে কোনো মূল্যে হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে তাকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বটুকু তাকে বুঝিয়ে দিতে হবে। এখানে আসলে শুধু যে বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে তা নয়, এর পাশাপাশি কিন্তু বিএনপি যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও কিন্তু এই সভাস্থলে অর্থাৎ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে সেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন হিসেবে ইশরাক হোসেনকে অবিলম্বেই তাকে মেয়র ঘোষণা করতে হবে এবং মেয়র হিসেবে ঘোষণা করতে যে সরকারের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা অতি দ্রুতই শেষ করতে হবে, পাশাপাশি তাকে তার দায়িত্বটুকু বুঝে দিতে হবে, অন্যথায় তারা কিন্তু আসলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন। আমি এখানে আসলে বেশ কিছু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু আসলে এই দাবিতেই কিন্তু তারা বলছেন যে এই যে দাবিটুকু তারা জানাচ্ছেন অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার যে দাবিটি সেটি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না এবং প্রয়োজনে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন, এরকমই দাবি এখানে রয়েছে। এই দাবি আদায়ে তারা এখন পর্যন্ত অনড়। তো ইশরাত, এই ছিল আমার কাছে তাদের আন্দোলনের শেষ খবর। আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারছে না সরকার, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। জাতির স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে, আর তার দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান।
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। দেশের মানুষ নির্বাচন চায়। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছি। আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করে। এ সময় তিনি জোর দেন ক্রীড়া উন্নয়নের উপর, প্রতিশ্রুতি দেন খেলোয়াড় তৈরির জন্য দেশে আরও বিকেএসপি তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা দেশকে প্রতিনিধিত্ব করে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেন? খেলতেও তো হবে। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা ও দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এছাড়া আওয়ামী লীগের সাথে আপোষ হবে না বলেও জানান তারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে আপোষ নয়, বরং কেউ আপোষ করতে গেলে তা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ষড়যন্ত্রের কথা বলেন। সম্ভব এটা? আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। জাতীয় রাজস্ব বোর্ডের 2 ভাগ করার সিদ্ধান্ত সঠিক হলেও যে প্রক্রিয়ায় তা করা হয়েছে তা ঠিক ছিল না, একথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক বৈঠকে একথা বলেন তিনি। বলেন, এই সরকারের মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আগের সরকারের ফিসক্যাল কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সবার সাথে যে আলোচনা করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। এ সময় আরও বলেন, আগের সরকারের চোরতন্ত্রে রাজনীতিবিদরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ আর আমলারা বহাল তবিয়তে আছেন। আমি যেটা এনবিআর নিয়ে এখন যে আলোচনা চলছে, আমরা মনে করি যে 2 ভাগ করাটা ঠিক হয়েছে, এটা উচিত এবং এটা আমাদের শ্বেতপত্রের সুপারিশও এটা ছিল, কিন্তু যেভাবে করা হয়েছে এটা ঠিক হয়নি। যেভাবে এটাকে করা হয়েছে আলোচনা ব্যতিরিকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরো বেশি নিয়ন্ত্রণে রেখে, এই পদ্ধতি ঠিক হয়নি। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার প্রভাবে বুড়িমারি স্থলবন্দর ও বেনাপোল বন্দরে প্রথম দিনে আটকে পড়েছে 56 ট্রাক পণ্য। এর আগে গত শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরদিনই তা বাস্তবায়ন শুরু করেছে দেশটি। যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকে আছে 36টি ট্রাক। এছাড়া বন্দরের বাহিরে অপেক্ষা করছে শতাধিক ট্রাক। এদিকে গতকাল লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া 20টি ট্রাক বন্দরেই আটকে পড়ে। নিষেধাজ্ঞার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরে সকাল থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে এখনও কোনো পণ্যের ট্রাক আটকে নাই বলে জানান আমদানি রপ্তানিকার নেতারা। নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব নেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার প্রভাব জানাতে লালমনিরহাটে বুড়িমালী স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
ইশাত, আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু এই স্থলবন্দরে 20টি ট্রাক আটকে রয়েছে, অর্থাৎ খাদ্য সামগ্রী সহ ফল এবং বিভিন্ন পণ্য কিন্তু আটকা পড়েছে। একই সঙ্গে এখানকার যারা শ্রমিক আছেন, শ্রমিকরাও কিন্তু আটকা পড়েছে, তারা খাদ্য সহ বিভিন্ন নানাবিধি অসুবিধায় পড়েছেন এবং এটি সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন এখানে যারা ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীরা কিন্তু ভারতে বিভিন্ন পণ্য না পাঠাতে পেরে তারা কিন্তু চরম ক্ষতির মুখে পড়েছেন এবং একটি বিষয়ে তারা সবসময় বলে যাচ্ছেন যে ভারতীয় আক্রোশী মনোভাব কিন্তু সবসময়ের কারণে এই অঞ্চলের অর্থাৎ এই বুড়িমারি স্থলবন্দরে যারা ব্যবসায়ী আছেন ক্ষতির মুখে পড়ছে। এটি যদি দ্রুত কোনো সমস্যার সমাধান না করা হয় তাহলে কিন্তু তারা এরপরে ভারত থেকে যারা যেসব অর্থাৎ পণ্য আসে সেসব কিন্তু আনা বন্ধ করে দেবে। তো এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ। ধন্যবাদ শিপন। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আছি এই ধামরাই উপজেলা। সেখানে যে বিভিন্ন সমস্যা সমাধানে উত্তরণের নীতি নির্ধারকরা কী বলছে, সাধারণ মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই ধামরাই উপজেলার সাধারণ মানুষ, তারা আসলে ভুক্তভোগী দীর্ঘদিন ধরে, সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে এখানে স্বাস্থ্য খাতের একটা বড় একটা বিপদ আমরা দেখেছি বা সমস্যা দেখেছি। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এমনকি ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনা হলেও কোনো ধরনের সমাধান খুঁজে পাওয়া যায় না। সে বিষয়টা আসলে কতটুকু ভুক্তভোগী আপনারা? অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি ডিবিসি চ্যানেলকে এক্সপ্রেসের যে সুন্দর একটি আয়োজন সেটার জন্য। আসলে মানুষকে বেঁচে থাকার জন্য যে স্বাস্থ্যের যে প্রয়োজন সেই চিকিৎসাটা নিশ্চিতকরণ। ধামরাই উপজেলার যদি কথা বলি আমরা, 50 শয্যা হলেও সেটার যে মান থাকার কথা, সেবার মান, সেখানে শুধু প্যারাসিটামল এবং হচ্ছে আপনার নাপা ছাড়া কোনো চিকিৎসা মেলে। এবং পাশাপাশি এখানের যে পরিবেশের যে সমস্যাটা আছে সেটাও রয়েছে, রুগীরা ভালো চিকিৎসা পাচ্ছে না। এবং ঢাকার যে মহাসড়ক দুর্ঘটনা প্রবণ একটি এলাকা, প্রায় আমি যদি লাস্ট চলতি বছরের একটি হিসাব যদি বলি, 122টি সড়ক দুর্ঘটনা ঘটেছে শুধু ধামরাইতে। এর মধ্যে নিহতের সংখ্যা আছে 8 জন এবং 134 জন শুধু আহতের সংখ্যা আছে, পঙ্গুত্ববরণ করেছে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে যে চিকিৎসা দেওয়ার কথা ছিল, ট্রমা সেন্টারটি আমাদের ধামরাই উপজেলা প্রায় 17টি বছর ধরে এটা পড়ে আছে, কিন্তু এটা শুরুতেই মৃত্যু হয়ে গেছে, কোনো আমাদের ফলাফল পাচ্ছি না। এবং আমাদের ধামরাই পৌরসভার যদি কথা বলি, ধামরাই পৌরসভার নাগরিক হিসেবে আমাদের যে সুযোগ সুবিধা থাকার কথা ছিল, সড়ক ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থাপনা এবং মূল সড়কের মধ্যে যে আপনার ভবনগুলো নির্মাণ হচ্ছে সেখানে কিন্তু পার্কিং স্পেস না থাকার কারণে সড়কে কিন্তু ভোগান্তি রয়েই যাচ্ছে এবং গাড়ি রাখছে। এবং সড়কের উপরে ধামরাইতে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বাজার ব্যবস্থাপনা, এটাকে দূরীকরণে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং ঢাকার যে মহাসড়কের যে মূল জায়গাগুলো সেখানে কিন্তু বজ্র কিন্তু ফেলে এটাকে নষ্ট করছে, ভাগার আমরা দেখেছি ঢাকা। এই বিষয়টাকে। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে একটা অ্যাম্বুলেন্স রয়েছে মনে হয় আপনাদের, সেক্ষেত্রে আসলে কতটা বিপাকে পড়ে রোগীরা? আসলে ধন্যবাদ আপনাকে। যে ধামরাই উপজেলায় প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষের বসবাস, সেখানে যে আমাদের অ্যাম্বুলেন্স একাধিক থাকার প্রয়োজন সেটা একটা আছে, কিন্তু এইটার যে মান সেটাও কিন্তু মানুষ সুবিধা পাচ্ছে না। এবং ধন্যবাদ। আমি একটু ছোট করে বলবেন একটু যে আর কি কি সমস্যা রয়েছে? মেইনলি হচ্ছে আমাদের যে ময়লার মানে এক ক্যাটাগরির একটা পৌরসভাতে যে পরিমাণ ময়লা ব্যবস্থা থাকা উচিত, আমাদের বাসার থেকে আপনার ময়লা সংগ্রহ করতে এমন একদিনের জায়গায় 3 দিনও লেগে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় একটু কথা বলতে চাই, আর কি কি সমস্যা রয়েছে একটু ছোট করে বলুন। আমাদের ধামরাই পৌরসভার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রেনের ব্যবস্থা। আমাদের কোনো ড্রেনের ব্যবস্থা নাই এবং খুবই যাতা অবস্থা, আমরা পানি নিষ্কাশন করতে পারছি না এবং ময়লাগুলো দেখা যাচ্ছে বৃষ্টি হইলে একদম রাস্তাতেই উঠে আসতেছে। আপনার কাছে কি মনে হয়? যে আমাদের ধামরাইতে আসলে পরিবেশের ব্যাপক অবনতি। আমাদের ধামরাইতে বেশ অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু এদের হচ্ছে বজ্র ব্যবস্থাপনা এবং হচ্ছে ভালো পরিবেশের ভালো ব্যবস্থা নেই। এর কারণ হচ্ছে আমাদের ধামরাইতে ব্যাপক পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে যে সাধারণ মানুষের ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাইরার সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ উঠেছে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখা সিন্ডিকেটের বিরুদ্ধে। বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই সময় ডিআরইউ ভবন ভাঙচুর করা হয়। এই ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবি জানানো হয়। এই সপ্তাহের শেষের দিকে 21 ও 22 মে ঢাকায় বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা চাই
সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হবে এবং সিন্ডিকেট মুক্তভাবে বিদেশের শ্রমিকেরা মালয়েশিয়া যাবে স্বল্প খরচে। অর্থ পাচারকারী দুর্নীতিবাজ ওরা সিন্ডিকেট করার জন্য আজকে আমাদের সাধারণ সদস্যদের পক্ষে যে আমরা কথা বলি সে কথাটুকু বলা পর্যন্ত তারা সুযোগ দেন নাই। দেখেন কিভাবে তারা ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। সকালে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে ঠাকুরগাঁওগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সেখানে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত 5 জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেবার পথে মাইক্রোবাসে আরও 2 যাত্রী মারা যান। নিহতরা হলেন মাইক্রোবাস চালক মানিক হোসেন এবং যাত্রী জুলফিকার, তেলোয়ার ও ইমরুল। তারা 3 জনই সরকারি কর্মকর্তা। লাশ পাইছি 2টা, একটা আমার চাচতো ভাই মাইক্রো ড্রাইভার, আর একটা হলো যাত্রী। এখানে ওরা 4 জনকে নিয়ে আসছে, এখানে ডাক্তার মৃত ঘোষণা করছে। 4 জনেরই সুরতাল সম্পূর্ণ করা হয়েছে। ওই থানায় সংশ্লিষ্ট থানায় মামলা হলে আমরা এখান থেকে লাশগুলো তার ফ্যামিলির হাতে আমরা বুঝিয়ে দেবো। 2 জন সার্জারি ওয়ার্ডে ভর্তি এবং একজন হচ্ছে মাইনর, একটু কাটা ছেঁড়া ছিল, তাকে চিকিৎসা দিয়ে সে বাসায় চলে গিয়েছে। তো চিকিৎসা নিয়েছে 3 জন এবং মারা গিয়েছে 4 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভারত। এ নিয়ে 8 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদিকে ভারতের মিথ্যা প্রচারণা উন্মোচনে বিশ্বজুড়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক মিশন পাঠাচ্ছে পাকিস্তান। সম্প্রতি দিল্লি ও ইসলামাবাদের মধ্যে ঘটে যাওয়া সংঘাতের জেরে গুপ্তচরকারীদের পাকড়াও করতে অভিযান চলছে ভারত জুড়ে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শনিবার উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে শাহজাদ নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। অভিযুক্তকে মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর হয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান ও গুপ্তচর বৃত্তির কাজে যুক্ত ছিলেন শাহজাদ। একই সাথে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন তিনি। এছাড়া চলতি সপ্তাহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে জ্যোতি মালহোত্রা নামের এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এ নিয়ে গত কয়েকদিনে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভারতের প্রোপাগান্ডা উন্মোচন করতে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 2 দেশ যার যার অবস্থান থেকে নানা পদক্ষেপ নিলেও পাকিস্তান ও ভারতের মধ্যে আপাতত যুদ্ধবিরতি চলমান থাকবে, বিষয়টি নিশ্চিত করেছে 2 দেশের সেনাবাহিনী। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। নতুন হল নির্মাণ, পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা, শ্রেণীকক্ষের সংকট নিরসন সহ 7 দফা দাবি জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে সোমবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। ফারাক্কার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি। যথাসময়ে চুক্তির মেয়াদ নবায়ন করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজশাহীতে বড়াল নদীর উৎসব মুখর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটির নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। সকালে রাজশাহীতে দিনব্যাপী এক কর্মশালায় যোগ দিয়ে তিনি কথা বলেন। তিন দফা দাবি আদায়ে চাঁদপুর, বাগেরহাট ও ফরিদপুরে শাটডাউন কর্মসূচি পালন করছে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা। সকালে ইনস্টিটিউটের শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ করছে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।